1992 সাল, রমজান মাস। প্রশান্ত মহাসাগরের কোনো এক গিরিখাত, এক গভীর গিরিখাতে নিজের আস্তানায় অবস্থান করছিল 7 মাথার অজগর, যার আসল নাম আলবেনিয়ন। আলবেনিয়ন অপেক্ষা করছিল তার এক অনুচরের, যে অনুচর খবর নিয়ে আসতে গিয়েছে আরো অন্যান্য সকল অনুচরের, যাদের হাতে মিশন বোধ এর দায়িত্ব দেওয়া। একজন খবর নিয়ে এলো তার 2 জন অনুচরকে হত্যা করা হয়েছে মধ্যপ্রাচ্যেরই এক মরু অঞ্চলের কাছাকাছি এক জায়গায়। সে 2 জন অনুচর 2 জন আরবের শরীরের মধ্যে অবস্থান করছিল এবং তাদেরকে ট্র্যাক করে তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তাদেরকে হত্যা করা হয়। আলবেনিয়ন জিজ্ঞেস করে, কে এই ধৃষ্টতা দেখিয়েছে? যে খবর নিয়ে এসেছিল সে জানায় জেনারেলের কথা। তখন আলবেনিয়ন সে উত্তর দিল, ঠিক আছে জেনারেল, আমি তোমাকে দেখব। খুব দ্রুত তোমার আর আমার সাক্ষাৎ হবে। 1992 সাল, বসনিয়া। চারপাশে অবস্থা অত্যন্ত নাজুক, যে কোনো সময় বসনিয়ায় হামলা হতে পারে। দিগন্তে তারার কাছে সম্পূর্ণ ইনফরমেশন অ্যাভেলেবল ওই সময়, কারণ হাই কমান্ডের এক খুবই বিধ্বংসী গ্রুপ এই বসনিয়া এবং তার চারপাশে অবস্থান নিয়েছে। তারা তাদের মতো করে কাজ করবে। তারা যারা হামলা করছে তাদের পক্ষ নিয়েও কাজ করবে, এমনকি যারা হামলার শিকার হচ্ছে তাদের পক্ষ নিয়েও কাজ করবে। এই ইনফরমেশনগুলো পুরোপুরি দেওয়া, কিন্তু এর মাঝখানে কি হবে? ক্যাজুয়ালিটি। প্রত্যেকটা যুদ্ধ বিগ্রহে সাধারণ মানুষ মারা যায়, মিলিটারি পার্সোনাল হোক আর প্যারামিলিটারি ফোর্স হোক, অথবা গেরিলা হোক বা যেই হোক, তাদের চেয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয় সিভিলিয়ানের। দিগন্তে তারা সেইখানে তার যতজন অনুচর রয়েছে, সহচর রয়েছে, চাকর রয়েছে, সবাই সেখানে উপস্থিত। তাদেরকে দিগন্তে তারা বলল, তাহলে জানো কি করতে হবে আমাদের? জানো তো তোমরা? সহচরদের মধ্য থেকে একজন বলল, জেনারেল, তোমার ভাইও কিন্তু এখানে আছে। তখন দিগন্তে তারা সহচরের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলো, সে আর কে জানে? তখন সহচর তাকে বলল, তোমার ভাই এবং তার গ্রুপ এইখানে আর্টিলারি সাপোর্ট নিয়ে যে কোনো সময় চলে আসবে। যারা আর্টিলারির কমান্ডে রয়েছে তাদেরকে তোমার ভাই চালাচ্ছে এই মুহূর্তে, এবং তারা যখন শহরে ঢুকবে খুব স্বাভাবিকভাবেই তারা গোলাবারুদ নিয়ে আসবে এবং তারা পুরো শহরকে ধ্বংস করে দিতে সক্ষম। ট্যাঙ্ক নিয়ে তারা চলে আসবে এবং এই হেভি আর্টিলারির বিরুদ্ধে এইখানে কেউ দাঁড়াতে পারবে না। তখন দিগন্তে তারা আকাশের দিকে তাকালো, নিজে ভাইয়ের কথাই চিন্তা করলো। তার আপন ভাই, আজ তার বিরুদ্ধে। তার ভাই অবশ্য জানে সে এইখানে, কিন্তু এখন করবেটা কি? দিগন্তে তারা তখন সবাইকে বলল, এক এক করে যতজনকে পারো এই মুহূর্ত থেকেই জানাতে শুরু করো, বোঝাতে শুরু করো যে তারা এখানে থাকতে পারবে না, এই জায়গাটা তাদের জন্য সেফ না। তাদের অন্তরের মধ্যে এই ভয়টা ঢোকাতে শুরু করো যে এই জায়গায় তারা কেউ সেফ না। এটাই তোমাদের এই মুহূর্তে দায়িত্ব। আমাদের পক্ষে কাউকে তার ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, কারোর শরীরের মধ্যে ঢুকে দেওয়া আমরা দৌড় দিতে পারবো না। তাদেরকে বোঝাও, তাদের অন্তরের মধ্যে ভয় ঢোকাও।
1992 বসনিয়া আর্টিলারি কমান্ডের ক্যাম্পে। দিগন্তের তারা বাতাসে মিশে এই ক্যাম্পের একদম কাছে এসে পৌঁছায়। সবার আগে দূরে বসে থেকে পুরো ক্যাম্পকে ভালো করে নিরীক্ষণ করে। এই ক্যাম্পের চারপাশে মানুষের বাইরেও অবস্থান নিয়েছে হাই কমান্ডের সহস্র অনুচর। তাদের কাজ একটাই, প্রত্যেককে অ্যাম্পলিফাই করা। তারা যেটা চিন্তা করছে সেটাকে অ্যাম্পলিফাই করা। তারা যদি ভালো চিন্তা করে সেটাকে অ্যাম্পলিফাই তারা করবে না, তারা যদি খারাপ চিন্তা করে সেটাকে বুস্টের উপরে বুস্ট, অ্যাম্পলিফায়ের উপরে অ্যাম্পলিফাই করা। তাদের প্ল্যান হচ্ছে সকালে তারা আর্টিলারি নিয়ে বের হবে। তারা ট্যাঙ্ক নিয়ে এসেছে, গোলা বারুদ নিয়ে এসেছে। তারা হামলা করবে একেবারে মধ্যাঞ্চলে, এবং তাদের এই হামলা হবে দখলের জন্য, সিজ হবে। দিগন্ত তারা তা খুব সহজেই বুঝতে পারে, এবং সে রাস্তা খুঁজছিল কিভাবে সে ক্যাম্পের ভেতর দিয়ে কমান্ডারের ব্যক্তিগত অবস্থানে যে পৌঁছাবে, কারণ কমান্ডারের ঘাড়ে চেপে বসে আছে ওজনিয়াক, দিগন্ত তারার আপন বড় ভাই। এই দুই ভাই একে অপরকে প্রচণ্ড ভালোবাসে, একে অপরকে প্রচণ্ডভাবে সম্মান করে। কিন্তু দুই ভাইয়ের এখন ফিলোসফি একদম আলাদা। ওজনিয়াক তার জায়গায় থেকে গিয়েছে, দিগন্তের তারা তার জায়গা ছেড়ে দিয়ে নতুন পথে হাঁটতে শুরু করেছে। তবুও দুই ভাই তাদের মধ্যে কোনো রকমের তফাৎ নেই। ক্যাম্পে রাস্তা পাওয়া মাত্রই একেবারে সহসা পৌঁছে যায় দিগন্তের তারা কমান্ডারের ব্যক্তিগত অবস্থানের জায়গায়। সেখানে কমান্ডার তখন বিশ্রাম নিচ্ছিল, এবং কমান্ডারের পাশে বসে কমান্ডারকে স্বপ্ন দেখাচ্ছিল ওজনিয়াক। দিগন্তের তারাকে সে দেখতে পেয়েই আপ্লুত হয়ে দুই ভাইয়ের মধ্যে এক দফা কুশল বিনিময় হয়, এবং ওজনিয়াক তার ভাইকে দেখে প্রচণ্ড খুশি হয়। দিগন্তের তারা ওজনিয়াককে বলে, আমি জানি ভাই তুমি এখানে কেন এসেছ। তখন ওজনিয়াক তাকে উত্তর দেয়, তুই জানিস তো, তাহলে কেন আমাকে বাধা দিতে এসছিস? আমাকে আমার কাজ করতে হবে ভাই, তুই তোর কাজ কর। কিন্তু তুই করলি কি? তুই আমাদেরকে ছেড়ে চলে গেলি। দেখ, এখন তুই যদি আমাকে এসে বলিস আমি কমান্ডারের ঘাট থেকে নেমে যেতে চাই, আমি নেমে গেলে কি হবে? আরেকজন এসে বসে যাবে। বরং আমি তোকে একটা কথা দিতে পারি, আমি যতটুকু সম্ভব আমার পক্ষে আমি ওকে অ্যাম্পলিফাই করব না, কিন্তু তারপরেও চারপাশে আরও অনেকে আছে, ওরা সবাইকে অ্যাম্পলিফাই করবে, এবং ওরা অর্ডার সুনির্দিষ্টভাবে তৈরি করে ফেলেছে। দেখ, আমি শুধুমাত্র কমান্ডারের পেছনে, কিন্তু ওরা মূল জায়গা থেকে পুরোপুরি অর্ডার নিয়ে এসছে হামলা করার জন্য। তখন দিগন্তের তারা ওজনিয়াককে বলে, হামলা কোথায় করছো আর কখন? তখন ওজনিয়াক তাকে বলে, হামলা করতে করতে তোরা এগিয়ে যাবে। ওদের মূল প্ল্যান হচ্ছে এক্সিকিউটিভ বিল্ডিংটাকে দখল করা, এবং যদি ওই বিল্ডিং দখল না করতে পারে তো সেই বিল্ডিং তারা উড়িয়ে দেবে। এটা হচ্ছে তো প্ল্যান, এবং পুরো শহরটাকে তারা সিজ করে ফেলবে খুব দ্রুত। ওরা পুরো শহরটাকে সিজ করে ফেলবে, এবং জায়গায় 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 প্রতিটা পোস্টে লোক বসানো, প্রত্যেকটা মানুষের ঘাড়ের পেছনে একজন একজন করে বসানো, কোনো কোনো জায়গায় যারা প্রবল ক্ষমতাবান তাদের পেছনে দুজন করে লাগানো। তুই পারবি না ভাই কাউকে ঠেকাতে। তখন ওজনিয়াকের উদ্দেশ্যে দিগন্ত তারা বলল, আই হ্যাভ টু, আমাকে করতে হবে ভাই। ওজনিয়াক দিগন্তের তারার কথা বুঝতে পারল। সে জানে তার ভাই কি চায়, সে জানে তার ভাই এখন আর এই দুনিয়া থাকতে চায় না।
এই জঘন্য দুনিয়া থেকে সে দূরে থাকতে চায়। তার ভাই এখন নতুন রাস্তায়। ওজনিয়াক তার ভাইয়ের কাছে এসে বলে, ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। আমি তোকে বাধা দেব না, কিন্তু তুই জানিস আমার কাঁধেও দায়িত্ব। দেখুন তো তারা সে ক্যাম্প থেকে বের হয়ে আসে। সে অপেক্ষা করছিল কখন হামলা শুরু হয়। 1992 বসনিয়ার যুদ্ধ। আর্টিলারি এগোচ্ছে এক্সিকিউটিভ বিল্ডিং এর দিকে। আর্টিলারি এগিয়ে আসছে এক্সিকিউটিভ বিল্ডিং এর দিকে এবং দূর থেকে মুহুর্মুহু গতিতে ছুটে আসছে গোলা এবং বিস্ফোরণ। চারপাশে হাহাকার। মানুষজন তারপরও কিছুটা সরাতে পারলেও ততক্ষণে পুরোপুরি হুড়োহুড়ি লেগে যায়। চারপাশে আগুন লেগে গেছে, বিস্ফোরণ হচ্ছে, গোলা ফাটছে। এর মধ্যে একজন দুজন করে সবাইকে চেষ্টা করা হচ্ছিল এই লিমিটেড সাপ্লাই বা এই লিমিটেড ম্যান ম্যানেজমেন্ট নিয়ে দিগন্ত তারা পেরে উঠতে পারছিল না। আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল সারাদিন। ঠিক এমন সময় যখন এক্সিকিউটিভ বিল্ডিংয়ে গোলা বিস্ফোরণের কারণে আগুন ধরে, দিগন্ত তারা কিছু করতে পারেনি, কারণ ওই আগুনের লেলিহান শিখা ভেতরে ততক্ষণে কয়েকজনের জীবনকে নিয়েছে। এদিকে রাস্তা এবং আশপাশে অনেক বেশি জানমালের ক্ষয়ক্ষতি হতে শুরু করে। তা মূলত আর্টিলারি ফায়ারের কারণে। আর্টিলারি ফায়ারগুলো এবড়ো থেবড়ো অবস্থায় এদিক ওদিকে এসে পড়ছিল। এবড়ো থেবড়ো অবস্থায়ও বিস্ফোরণ ঘটছিল। সারাটা দুপুর, সারাটা বিকেল ক্লান্ত হয়ে গেল তারা। দিগন্তের তারা চেষ্টা করছিল যতজনকে পারে তাদেরকে সেভ করার, তাদেরকে রাস্তা দেখানোর। কিছু জায়গায় সফল হলো, কিছু জায়গায় সে সফল হতে পারছিল না। একজন ব্যক্তির উপরে একটি গোলা এসে পড়ে। একটি গোলা এসে পড়ার পরে সে ব্যক্তি মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায়। একজন ব্যক্তির উপরে ধ্বংসাবশেষ পড়ে। কোথাও হুড়োহুড়ির মধ্যে একজন রাস্তায় পরে হোঁচট খেয়ে মাথা ফাটিয়ে ফেলে। চারপাশে চিৎকার, কান্না, রাহাজানির শব্দ, এমন এক পৈশাচিকতা যা মানুষ কখনো বুঝতে পারবে না। কারণ যখন তারা পৈশাচিকতার সামনে চলে আসে, হয় তারা সেই পিশাচের দলের লোক হয়, নয়তো তারা সেই লোকগুলো যারা এই পিশাচের জুলুমের হাতে পড়ে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এমন এক কোনায় যখন লড়ছিল দিগন্ত তারা, একজনকে করে বাঁচানোর চেষ্টা করছিল, যখন উপরের দিক থেকে আর্টিলারি ফায়ারের কারণে কংক্রিট ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ছিল চারপাশে। ওই এক্সিকিউটিভ বিল্ডিং এর একটা পাশে দিগন্তের তারা তখন হাইকমান্ডের একজনকে সরাসরি হামলা করে বসে এবং পেছনের দিক থেকে হামলা করার কারণে খুবই দ্রুত দিগন্তের তারা হাইকমান্ডের সেই অনুচরকে হত্যা করতে সক্ষম হয়। এবং তাকে হত্যা করার পূর্বে সে অনুচর তাকে বলেছিল, তোর ভাই কিছু সময়ের মধ্যে এখানে চলে আসবে। এবং এক্স্যাক্টলি সেটাই হয়। দিগন্তের তারার ভাই অজনিয়াক তার মূল কমান্ডের পেছনে, যে কমান্ড এই মুহূর্তে হামলা করছে এই এক্সিকিউটিভ বিল্ডিং এর উপরে, সেই কমান্ডের পেছনে চলে এসেছে প্রায়। আর বেশি দূরে নেই তারা। সেই কমান্ড এতটুকু পেছনে যে শুধুমাত্র হয়তো আর কিছু সময় তারপর তারা চোখের সামনে ভিজিবল হয়ে যাবে, হিউম্যান নেকেড আই। দেখুন তো তারা এখন আর কিচ্ছু করতে পারবে না। এখন শুধুমাত্র তাকে চেয়ে চেয়ে দেখতে হবে। চারপাশ থেকে ছিটকে আসছে গোলা বারুদ, চারপাশ থেকে ছিটকে আসছে গুলি। বাড়ি ঘর দেয়াল সব কিছুতে যে লাগছিল।
এক্সিকিউটিভ বিল্ডিংয়ে ততক্ষণে আগুন লেগে গিয়েছে। দিগন্ত তারা খুব ভালো করে জানে সে যেই জায়গায় এখন অবস্থান নিয়েছে তার উপরে মানুষজন ততক্ষণে মৃত। সে তাদেরকেও বাঁচাতে পারেনি, কারণ আগুনের লেলিহান শিকার সামনে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও অসহায়, আর সবচেয়ে শক্তিশালী এন্টিটিও অসহায়। সারাটা বিকাল তারা লড়তে থাকলো। লড়ছিল শুধুমাত্র মানুষজনের যান বাঁচানোর জন্য। ক্লান্ত হয়ে পড়েছিল এত ছোটাছুটির মধ্যে, এত ছোটাছুটি, এত মানসিক চাপ। দেখুন তারা আর নিতে পারছিল না, কিন্তু তবুও তাকে নিতে হবে। এক সময় এই মানসিক চাপকে দেখে সে হেসেছে, কিন্তু আজকে এই মানসিক চাপ দেখে সে নিজে নিজে কষ্ট পাচ্ছে। সময় অনেক কিছু বদলে দেয়। অন্ধকার নেমে আসার পূর্বে শহরে পদাতিক বাহিনী ছড়িয়ে পড়ে। তারা ক্লিন সুইপে মেতেছিল। তখন সন্ধ্যা ততক্ষণে প্রায় প্রায় নেমে আসার মতো অবস্থায়। দিগন্তে তারা তখন চেষ্টা করছিল এই পদাতিক বাহিনীকে যতটুকু সম্ভব তাদেরকে যাতে ডিলে করা যায়। সবার উপরে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে, নিজের সর্বোচ্চটুকু দিয়ে তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল যাতে তারা স্লো হয়ে যায়। এবং নিজে যেহেতু দুর্বল এবং সম্পূর্ণ শক্তি তাকে ব্যয় করতে হচ্ছে, এতে সে আরও বেশি দুর্বল হয়ে পড়ে যাচ্ছিল। তখন এক সময় যখন সে আর পেরে উঠতে পারছিল না, তখন সে হাল ছেড়ে দিয়ে শহরের রাস্তার মাঝে বাতাসের মধ্যে মিশে যায়। চিৎকার করছিল সে শুধুমাত্র তখন, আহাজারি চিৎকার। এই চিৎকার শুধুমাত্র একটাই কারণ, এটা তার জন্য শাস্তি। সে পারছে না কাউকে বাঁচাতে, সে পারছে না লোকজনকে বাঁচাতে। এমন সময় দিগন্তের তারা দূরে তাকিয়ে দেখতে পায় তার ভাই দূরে দাঁড়িয়ে আছে। তার ভাই অজনিয়াক তাকে দূর থেকে জানায়, তুই এখান থেকে চলে যা ভাই, এই জায়গা তোর জন্য নয়, তুই চলে যা। অজনিয়াক সেখান থেকে এর পরে গায়েব হয়ে যায়, অবশ্যই, কারণ তাকে তার মিশনে কাজ করতে হবে। কিন্তু এদিকে অজনিয়াক নিজের ভাইয়ের জন্য নিজে ভেতর থেকে জ্বলছিল, নিজে খুব ভেতর থেকে জ্বলছিল। তখন ওদিকে দিগন্তের তারা সেই সময় শুনতে পায় কে যেন সাহায্য চাইছে। যখনই সে শুনতে পেলো কে যেন সাহায্য চাইছে, তখন সে ব্যক্তিকে সে খুঁজতে শুরু করে এবং সে যে পৌঁছে যায় সেই জায়গায়। দিগন্তের তারা সে ডাক শুনে সেদিকে যেহেতু চলে যায়, সে তো তখন জানতো না আসল ঘটনা কি। সেই ডাক অ্যাম্পলিফাই করে দিগন্তের তারা কানে পৌঁছে দিয়েছে আর কেউ না, আলবেনিয়ন, সাত মাথার অজগর। এবং এই কথাটা অজনিয়াকের কাছে এসে পৌঁছে দেয় অজনিয়াকের একজন অনুচর, এবং সেই অনুচর অজনিয়াককে জানায়, তোমার ভাইকে ট্র্যাপ করে ফেলেছে আলবেনিয়ন, এবং আলবেনিয়ন তার অপমানের প্রতিশোধ কিন্তু নেবে। দিগন্তে তারা যখনই সেই ভবনের সেই অংশে যে পৌঁছালো, যে ব্যক্তির শব্দ সে শুনতে পাচ্ছিল, যে ব্যক্তির সাহায্যের কথা সে শুনতে পাচ্ছিল দূর থেকে, সে ব্যক্তি পড়ে রয়েছে। সে তখন সাহায্য চাইছে। তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে দ্রুত বেগে, তার বাঁচার একেবারে কোনো সুযোগই নেই, তবুও সে সাহায্য চাইছিল। প্রত্যেকটা মানুষ যেভাবে বিপদে পড়লে সাহায্য চায়, কিন্তু দেখো তারা এটাও দেখতে পায় আলবেনিয়ন মানে সাত মাথার অজগর সেখানে দাঁড়ানো। অবশ্য সে শূন্যে ভাসমান অবস্থায়, কারণ সে 1000 বছরেও মাটিতে পা রাখেনি ততক্ষণেও। আলবেনিয়ন দিগন্তে তারাকে দেখে পাশে থাকা কংক্রিটের মধ্যে একটা টোকা দিল।
ইতিমধ্যেই বিধ্বস্ত সেই কংক্রিট থেকে একটা বড় টুকরো সেই ব্যক্তির বুকের উপরে যে পড়ে এবং সাথে সাথে তার বুকের হাড়গুলো চুরমার হয়ে ফুসফুসের ভেতর ঢুকে ওই অংশটুকু পুরোপুরি থেতলে দেয়। সেই লোক ছটফট করছিল মৃত্যু যন্ত্রণায়। রক্ত বের হয়ে যেত আর একটু পরেই সব, এরপরে ধীরে ধীরে বড়ই নিস্তেজ হয়ে যেত, কিন্তু তারপরও আলবেনিয়ন হয়তো নিজেকে সুখ দেওয়ার জন্য এই কাজ করল। দিগন্ত তারা তার দিকে তাকিয়ে আছে। ভেতরের যে রাগ, যে ক্ষোভ, এই ক্লান্তিতেও তা ধীরে 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 তার শক্তি সঞ্চয়ের মাধ্যমে প্রকাশ পাচ্ছিল। কেন এই শক্তি সঞ্চয় তা কি আলবেনিয়ন লক্ষ্য করবে না? আলবেনিয়ন তা লক্ষ্য করে। আলবেনিয়ন দিগন্ত তারাকে বলল, দেখো, এসব কিছু দেখো, এটা হওয়ারই ছিল। তার এক একজন পিপাসায় কাতর, নিজেদের রক্তের পিপাসায় নিজেরাই কাতর। আমরা কি করি? আমরা কিছুই করি না। আমরা শুধুমাত্র তাদেরকে জ্ঞান দিই। জ্ঞান জানো কত বড় জিনিস? জ্ঞান একটা অভিশাপ। জ্ঞানের অভিশাপ থেকে কেউ বের হতে পারে না, এরও বের হতে পারবে না কেউ। আর তুমি আর আমি, আমরা তো সবাই দানব। দিগন্ত তারা তাকে উত্তর দেয়, তুই দানব, আমি নই। আলবেনিয়ন তখন দিগন্ত তারাকে বলল, আচ্ছা, এই অল্প কয়েক বছরে এসব কিছু বদলে গেল? দানব থেকে এখন দানবীর হয়ে গেল? এত পরিবর্তন? তুমি তো আমাদের মধ্যে থেকে একজন ছেলে, আমাদের জেনারেল ছেলে। তাহলে এত পরিবর্তন, তাও এই পুজ ভর্তি শরীরের জন্য? যারা এই পুজ ভর্তি শরীর নিয়ে আমাদের দুনিয়ার উপরে হেঁটে বেড়াচ্ছে, আমাদের দুনিয়ার উপরে কর্তৃত্ব করে বেড়াচ্ছে, আর আমাদেরকে থাকতে হচ্ছে কোথায়? বনে জঙ্গলে, সাগরের গভীরে, নয়তো গভীর খিরিখাতের মধ্যে, নয়তো গুহায়, আর নয়তো পাহাড়ে। কেন? সেই জন্মের পর থেকে শুনে এসেছিলাম এই দুনিয়াটা আমাদের ছিল। এমন কোন ঘটনা ঘটলো, এমন কোন কারণে আমাদের কাছ থেকে দুনিয়াটা কেড়ে নিয়ে এই পুজ ভর্তি শরীরগুলোকে সেই দুনিয়াটা হ্যান্ড ওভার করে দেওয়া হলো? কেন? আর আমাদেরকে কেন দূরে ছেড়ে ফেলা হলো এভাবে? আমরা দানব? যদি আমরাই দানব হই, তাহলে আজ ওরা এখানে মর্টার শেলিং কেন করলো? তুমি বলবে আমরা করেছি। আমরা শুধুমাত্র তাদের চরিত্রকে সেই দিকে নিয়ে যাওয়ার জন্যই, তাদের ইচ্ছাটাকে সেই দিকে নিয়ে যাওয়ার জন্যই তাদেরকে আমরা পুশ করেছি। আমরা তো তাদেরকে বলিনি যাও যে একজনের গলা কেটে ফেলো। সেইটা চিন্তা করেছি দেখেই তো আমরা তার মধ্যে সেই চিন্তাকে আরো ব্যস্তভাবে বিস্তৃত করে দিয়েছি। আমাদের কাজ কি? আমাদের কাজ ছিল যত দ্রুত সম্ভব আমাদের দুনিয়া আমাদের হাতে নিয়ে নেওয়ার, কিন্তু আমরা পদে 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 বাধা শিকার, পেরিয়ে উঠতে পারছি না। আমাদের মধ্যেই বিভেদ, আমাদের মধ্যে একদল চায় নিজেদের মতো সবকিছু চলুক, একদল চায় সব শেষ হয়ে যাক, একদল কেন চাবে লুটতে? তিনটা দল আমাদের মধ্যে কেন হবে? আমাদের কাজ ছিল কি? এদেরকে ধ্বংস করাই তো না। এদের হাত দিয়ে এদের ছেলেদেরকে, এদের মেয়েদেরকে, এদের মাদেরকে, বোনদেরকে, বাবাদেরকে, ভাইদেরকে খুন করার। এরা চারপাশে ছড়িয়ে পড়েছে। এরা পুজের ভরা শরীর, এদের মধ্য থেকে দুর্গন্ধ আসে। এরা কোনো কাজেরই না। বরং এদের উচিত ছিল
এদের উচিত ছিল আরো আগে দুনিয়া থেকে বিনাশ করে দেওয়া। যত বড় বড় প্লাবন হয়েছে না, বিনাশ হয়নি। তারপরও আবার এদেরকে দিয়ে সব কিছু করানো হয়েছে, এদেরকে আবারও বংশ বিস্তার করার জন্য সমস্ত রকমের উপায় ফেরেশতারা নিচে নেমে এসে বাতলে দিয়ে গেছে। আর আমরা সেই শুরুর দিন থেকে এখন পর্যন্ত বহু দূরে ছিটকে রয়েছি। তারাই চায়, তারাই আমাদের মধ্যে এই শত্রুতা দাঁড় করিয়ে দিচ্ছে। আমার লক্ষ্য কি ছিল? আমার লক্ষ্য ছিল সমস্ত কিছু আমার হবে, সবাই আমার প্রশংসা করবে, সবাই আমার প্রশংসা করবে, এটাই আমার লক্ষ্য। এসব কিছু হতে হবে আমার। এই জন্যই তাদেরকে উন্নতির রাস্তার দিকে নিয়ে গিয়েছি। যত তারা উন্নতির দিকে এগিয়েছে তত তারা নিজেদের ক্ষতির দিকে আগাচ্ছিল। তারা ভেবেছে তারা উন্নতি করছে, তারা কখনো উন্নতি করেনি, বরং তারা নিজেদের ক্ষতির দিকে এগোচ্ছিল। তাদেরকে রাতে ঘুমাতে পর্যন্ত দেয়নি, তাদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছিলাম এবং শেষ পর্যন্ত তারা তৈরি করতে সমর্থ হলো সেই মারণ অস্ত্র। বান তো আর কখনোই দুনিয়াতে ঘটবে না যদি এন্ড অফ দ্য টাইম না আসে। তাহলে এরপরে সবচেয়ে শক্তিশালী কি জিনিস? এরপরে সবচেয়ে শক্তিশালী অ্যাটমিক। মানুষকে সেই জ্ঞান দিতে শুরু করলাম আমরাই। তুমিও তো দিয়েছিলে। আজকে তুমি হিরো। তোমার এই হিরোগিরি কে জানবে? এখন আমি এইখানে তোমাকে মেরে ফেলবো, ওইখানে কেউই জানবে না যে এইখানে তোমার মতো কেউ ছিল। সবাই কি জানবে জানো? ওই যে ওরা আর্টারলি ফায়ারিং করতে 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 পুরো শহরটাকে ধ্বংস করে দিয়েছে। আর এখানে যত মানুষজন মরেছে সব ওদের কারণে। মানুষ কি জানবে? মানুষ কখনো জানবে আমার কথা? মানুষ কখনো জানবে তোমার কথা? কখনোই না। আমি এখনো ভুলিনি, আমি এখনো ভুলিনি সেদিনের কথা। দিগন্তে তারা তখন তাকে উত্তর দিল, তাহলে তুই মনে রেখেছিস? মনে রেখেছিস তুই তাহলে? আলবেনিয়ান উত্তর দেয়, আমি সফল ছিলাম ওই দিন, আমি সফল ছিলাম। আমি সমস্ত কিছু বদলে দিয়েছি, পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছি আর কি হতে পারে শক্তির খেলার অপরিসীম পরিণতি। আমি দেখিয়ে দিয়েছিলাম সবাইকে আমি বিজয় ছিলাম। সেদিন শুধুমাত্র সবাই আমার প্রশংসা করতো, সেদিন সবাই শুধুমাত্র আমার বাহবা দিত। কিন্তু সেই প্রশংসা আর বাহবা তুই কেড়ে নিয়েছিস। সেই মুহূর্ত, সেই গৌরবময় মুহূর্তে তুই আমার আত্মসম্মান কেড়ে নিয়েছিস। আর আজ আমি তার প্রতিশোধ নেব। প্রবল শক্তি নিয়ে আলবেনিয়ান দিগন্তের তারার উপরে হামলা করে। এত দ্রুত, এত ক্ষিপ্র সেই হামলা ছিল, দিগন্তের তারা তার নিজের শক্তি সঞ্চয় করে পুনরায় সেই জায়গায় আঘাত করার মতো সময় আর পায়নি, বরঞ্চ তাকে ঢাল তৈরি করতে হয় সেই আঘাত ঠেকানোর জন্য। এবং সেই ঢালে যখন পূর্ণ শক্তিতে আলবেনিয়নের আঘাত এসে পড়ে, সেই শব্দ এবং সেই ভাইব্রেশন পুরো সাগরময় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। সবাই জেনে যায় যে মহাশক্তিধরের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। অদূরে অজনিয়াক ছিল তার নিজেদের লোকদের সাথে। অজনিয়াক জানতো, অজনিয়াক খুব ভালো করেই জানতো আলবেনিয়ন এখানে আসবে, কিন্তু সে একজন কমান্ডার। অজনিয়াক তার মিশন থেকে সরতে পারবে না। চাইলে সে মিশনে ইস্তফা দিতে পারে, কিন্তু এই মিশনগুলো কমপ্লিট করার দায়িত্বই তো তাদের। এই জন্যই তো তাদের এত বেশি প্রশংসা,
এই জন্যই তো তাদের বেশি এত কদর, এই জন্যই তো তারা কমান্ডার, এই জন্যই তো তারা জেনারেল। ওদিকে দিগন্তের তারা আলবেনিয়নের শক্তির সাথে পেরে উঠতে না পেরে নিজেকে সাগরের দিকে নিয়ে চলতে শুরু করে এবং দিগন্তে তারা পিছু নেয় আলবেনিয়ন 7 মাথার অজগর। সাগরের দিকে ছুটে যেয়ে দিগন্তে তারা নিজের শক্তি সঞ্চয় করে সাগরে একটি ছোট টর্নেডো তৈরি করতে সক্ষম হয় এবং যখনই এই ছোট টর্নেডো তৈরি করতে সে সক্ষম হয় ঠিক তখন সেই টর্নেডোকে ভাঙার জন্য একটি আঘাত করে আলবেনিয়ন, কিন্তু সেই আঘাত দিগন্তে তারা তার ঢাল দিয়ে ঠেকিয়ে দেয়, এক মহাজাগতিক ঢাল যা মানুষের চোখে কখনই আসবে না। বরঞ্চ যদি কোনো মানুষজন দেখে তাহলে তারা দেখবে বজ্রপাত হচ্ছে এবং বজ্রপাত ঠুকরে যাচ্ছে কোনো এক জায়গায়। হয়তো আকাশ থেকে বজ্রপাত নেমে আসছে, কিন্তু সে বজ্রপাত ঠুকরে যাচ্ছে অন্যদিকে। দেখা যাবে যে ছোট 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 বৈদ্যুতিক কণা যা ঠিকরে যাচ্ছে। খালি চোখে মানুষ এটুকুই দেখবে, কিন্তু সেই দিন সেই সাগরে মানুষ ছিল না। বসনিয়া তখন আক্রান্ত, সাগরে আসবে কি? এদিকে দিগন্তের তারাকে যখনই টর্নেডো তৈরি করতে দেখে তখনই এক বিশাল ঝড় তৈরি করার জন্য চারপাশে পানিকে ঘোরাতে শুরু করে আলবেনিয়ন 7 মাথার অজগর এবং নিজের শক্তির এবং ক্ষমতা বলে চারপাশ থেকে জলরাশি নিয়ে এক বিশাল ঢেউ তৈরি করতে সক্ষম হয় এবং সেই ঢেউ দিয়ে সেই টর্নেডো থেকে একটা আঘাত করে সে। বিপুল পরিমাণ জলরাশি যখন একটা টর্নেডোকে বাড়ি মারবে অতি স্বাভাবিকভাবে তার কম্পোজিশন ভেঙে যাবে। তাই হয়, সে কম্পোজিশন ভেঙে যায়, দিগন্তের তারা পানির উপরে ছিটকে পড়ে। কোনো মানুষ তো সেখানে ছিটকে পড়ে না, যে পরে সে তো একজন এন্টিটি। দিগন্তের তারা উঠে দাঁড়াবার আগেই আরো একটি আঘাতের শিকার হয়। তখন সে পর আঘাতে দুর্বল হয়ে থাকা দিগন্তের তারা আরো বেশি দুর্বল হয়ে পড়ে, কারণ সে শক্তি জেনারেট করতে পারছিল না। সে সারাটা দিন খেটেছে এক একটা মানুষের জীবন বাঁচানোর জন্য। সে নিজের সমস্ত শক্তি উজাড় করে দিয়েছে। কাউকে পালানোর জন্য তো সে শাস্তি করছে, তো কাউকে বাঁচানোর চেষ্টা করেছে। সে সফল হোক বা ব্যর্থ হোক, সে দুর্বল। তার মনোবল আগেই ভাঙা ছিল। এত মৃত্যু দেখলে মানুষ পাগল হয়ে যায়। এন্টিটি অনেক শক্ত হলেও সেও পাগল হয়। আরো একটি বিকট হামলা করা হয় দিগন্তের তারার উপর এবং সেই হামলাটা আচমকা ঠেকিয়ে দেয় তার ভাই অজনিয়াক। এবং সেই হামলাটা যখন ঠেকিয়ে দেওয়া হয় দূরে ছিটকে যায় আলবেনিয়ন। সাগরের উপরে আছড়ে পড়ার পরপরই যখন আবার নিজেকে বাতাসে ভাসিয়ে তোলে আলবেনিয়ন, তখন আলবেনিয়ন দেখতে পায় অজনিয়াক তার ভাইকে গার্ড করে রেখেছে। অজনিয়াকের উদ্দেশ্যে আলবেনিয়ন বলল, কি করছো তুমি জেনারেল? কি করছো তুমি? অজনিয়াক তখন কমান্ডার আলবেনিয়ন 7 মাথার অজগরের উদ্দেশ্যে বলল, সে আমার ভাই এবং আমি থাকতে আমার ভাইয়ের উপরে কেউ হাত তুলতে পারবে না এক্সেপ্ট আমি ছাড়া। দূরে সরো, ব্যাক অফ। যখনই দূরে সরো, ব্যাক অফ বলল, ঠিক সেই মুহূর্তেই আলবেনিয়ন নিজে পুরোপুরি শক্তি সঞ্চয় করে নিজের আসল রূপে চলে আসে। এবং যখনই নিজের আসল রূপে সে চলে আসে তখন তাদের প্রত্যেকের সেই বিভৎস ডানা বেরিয়ে আসে, আগুনের তৈরি ডানা। যে ডানা যখন ঝাপটা দেয় তখন সেখান থেকে শুধুমাত্র গরম বাতাস আসে, এর বাইরে অন্য কোনো বাতাস আসে না। অজনিয়াক দিগন্তের তারাকে বলল, ভাই তুমি পালিয়ে যাও। দিগন্তের তারা তখন অজনিয়াককে বলল, যদি আমি পালাই তাহলে তোমার কি হবে?
তখন অজনিয়াক দিগন্ত তারাকে বলল, ভয়ের কি আছে, যা হবার তা হবে। এ কথা বলেই অজনিয়াক একেবারে ক্ষিপ্র গতিতে ছুটে যায় এবং সজোরে আঘাত করে আলবেনিয়নকে, এবং সেই আঘাতে ঠিক সেই সময় আঘাতে আলবেনিয়ন ছিটকে পড়ে যায় আবারও সমুদ্রের বুকে। কারণ আর অল্প কয়েক মুহূর্ত বাকি ছিল তার পূর্ণাঙ্গ শক্তি হাসিল করার। যদি সে একবার পূর্ণাঙ্গ শক্তি হাসিল করে তাহলে তার ডানাগুলো রীতিমতো বিশাল আকৃতির ছুরিতে রূপান্তরিত হতো, এবং সেই ছুরির একটা ঝাপটাই যথেষ্ট ছিল তাদের জন্য। অজনিয়াকের এই হামলায় দিগন্ত তারা সাথে সাথে নিজের শক্তি সঞ্চয় করে, যতটুকু শক্তি ছিল তা সঞ্চয় করে সমুদ্রের উপরে ভেসে ওঠার চেষ্টা করে, এবং একসাথে দুই ভাই হামলা করে আলবেনিয়নের উপরে। আলবেনিয়ন সমুদ্র থেকে ওঠার আর সুযোগ পাচ্ছিল না। এক ভাই একদিক দিয়ে তো অপর ভাই আরেক দিক দিয়ে, দুই ভাইয়ের সারাশি আক্রমণে আলবেনিয়ন কাকে ছেড়ে কাকে আক্রমণ করবে তা বুঝে ওঠার আগেই আচমকা আলবেনিয়নের এক পাখা ছিঁড়ে ফেলল অজনিয়াক, এবং অপর পাখা উপড়ে ফেলে দিল দিগন্তের তারা। যেই সময়ে দিগন্তের তারা অজনিয়াকের দিকে তাকালো, ঠিক সেই সময় দিগন্তের তারা দেখতে পায় অজনিয়াক আলবেনিয়নের একটি ডানা ভেঙে ফেলেছে। দুই ভাই আলবেনিয়নের অর্ধেকের বেশি শক্তি ওই সময় নস্যাৎ করে ফেলে, যার কারণে আলবেনিয়ন তার নিজের পূর্ণাঙ্গ শক্তি আর তখন সঞ্চয় করতে পারছিল না। দুই ভাইয়ের সাথে লড়তে শুরু করে আলবেনিয়ন। এমন এক ভীষণ লড়াই যা কোনো মানুষ কখনো দেখেনি, হয়তো আজ শুনবে, কোনোদিন জানবেও না, কিন্তু আজ শুনবে। দিগন্তের তারা এবং আলবেনিয়ন, এবং অজনিয়াক এবং আলবেনিয়ন, এক ভীষণ লড়াই। দিগন্তের তারা অনেক আগে থেকেই দুর্বল ছিল, তবুও সে নিজের পূর্ণাঙ্গ শক্তি যতটুকু পেরেছে সঞ্চয় করে একের পর এক আঘাত করে যাচ্ছিল। কিন্তু আলবেনিয়ন তার দুই ডানা হারানোর পরও তার শক্তি কন্টিনিউভাবে সঞ্চয় করে তাদের প্রত্যেকের উপরে হামলা করে যাচ্ছিল। ঠিক এমন সময় আলবেনিয়ন অজনিয়াককে ধরে ফেলে, এবং অজনিয়াককে যখন সে হত্যা করতে যাবে ঠিক সেই মুহূর্তেই আলবেনিয়নের উপরে নিজের সমস্ত শক্তি দিয়ে দিগন্ত তারা একটা আঘাত করে, এবং সেই আঘাতে আলবেনিয়ন এমন জোরে চিৎকার করে যেন মনে হবে একটা তিমি আর্তনাদ করে উঠল পানির গভীরে। সেই আঘাতে আলবেনিয়ন একটা তিমির মতো ধপাস করে পড়ে পানির মধ্যে, এবং চারপাশের পানি আলোড়িত হয়ে ওঠে, সমুদ্রের মধ্যে তলিয়ে যেতে শুরু করে আলবেনিয়ন। অজনিয়াক দিগন্ত তারাকে বাধা দেয় সমুদ্রের তলের দিকে যাবার ক্ষেত্রে। অজনিয়াক দিগন্ত তারাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। অজনিয়াক নিজের ভাইকে নিয়ে দূরে ছুটে যাচ্ছেন উদ্দেশ্যহীনভাবে, কারণ তার ভাই সমস্ত শক্তি দিয়ে আঘাত করার সময় নিজেও আঘাতপ্রাপ্ত হয়। তার ভাইকে নিয়ে সে ছুটে যাচ্ছে, কারণ আর যাই হোক সুপ্রিম কমান্ডার সব কিছুর খবর পেয়ে যাবে, তখন কারোর কোনো রক্ষে নেই।